হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের A to Z নিয়ে আলোচনা করব। লাইক দিল্লিপি থেকে শুরু করে রচনা পর্যন্ত কিভাবে লিখতে হবে, কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, অর্থাৎ নিয়ম কানুনের গোষ্ঠী নিয়ে আলোচনা করব। আই হোপ ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো আর বেশি করে না দেরি আজকের ক্লাস ভিডিওটা শুরু করি। অলরাইট, তোমাদের 8 নাম্বার প্রশ্ন থাকবে দিল্লিপি এবং প্রতিবেদন। এখানে যার যেটা ভালো লাগে ওইটাই অ্যান্সার করতে পারবা। আবার অনেক স্যার বলে যে প্রতিবেদন লিখলে ভালো মার্ক পাওয়া যায়, কিন্তু দিল্লিপি লিখলে ভালো মার্ক পাওয়া যায় না। এটা টোটালি একটা মিথ্যা কথা। তুমি যদি দিল্লিপি ভালোভাবে লিখতে পারো তাহলে ভালো মার্ক পাবা, আবার প্রতিবেদন ভালোভাবে লিখতে পারলে প্রতিবেদনেও ভালো মার্ক পাবা। তবে প্রতিবেদনের থেকে দিল্লিপিটা একটু সহজ হয়। তবে আমি দুইটাই দেখাবো, কোনটা কিভাবে লিখতে হয়, কত পৃষ্ঠা লিখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যেটা ভালো লাগে, মন যেটা চাই সেটাই তোমরা লিখবা। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে দিল্লিপি লেখার নিয়ম। আমরা হচ্ছে প্রথমে দিল্লিপিটা কি জিনিস এইটা একটু জেনে নিই। ইংরেজি ডায়েরি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে দিল্লিপি। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লিপিবদ্ধকরণ বা লিখে রাখাই হচ্ছে দিল্লিপি। অর্থাৎ ধরো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা যা করছি, এই যা যা কোর্সের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বা স্মৃতি বিজড়িত ঘটনা ছিল বা স্মৃতিময় ঘটনা ছিল, এই ঘটনাটি আমরা হচ্ছে রাত্রেবেলা লিখতে বসছি, ওটাই হবে একটা দিনের দিনলিপি। আই হোপ ক্লিয়ার। এখানে আরও বলা হয়েছে আমাদের প্রতিদিনকার স্মৃতিময় ঘটনাগুলো জীবন থেকে হারিয়ে যেতে দেই না বলে ডায়েরি বা কোনো নোট খাতায় লিখে রাখি, আর এটাই হচ্ছে দিল্লিপি। আই হোপ দিল্লিপি কাকে বলে এই বিষয়টা হচ্ছে তোমরা ক্লিয়ার হয়েছো। দিল্লিপি লেখার কিছু নিয়মাবলী। আমরা হচ্ছে 1 নাম্বার নিয়মটা দেখব। দিল্লিপি লিখতে নির্দিষ্ট দিনের তারিখ। তোমার দিল্লিপি তুমি লিখতে বসছো, ধরো যে আমি আজকে লিখতে বসছি, আজকে যে তারিখ এই তারিখটা তোমাকে দিতে হবে, সময় উল্লেখ করতে হবে তুমি কোন সময়টাতে লিখতে বসছো। সো দিল্লিপিগুলো রাতের বেলায় বেশি লেখা হয়, তো তুমি দিলা রাত 10টা বা রাত 11টা বা রাত 12টা, এরকম তুমি সময় দিয়ে দিলা। এবং স্থানের নাম উল্লেখ করতে হবে, কোন স্থান থেকে লিখতেছো, বগুড়া, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, রংপুর, যে কোনো একটা স্থানের নাম দিয়ে দিলা। 2 নম্বরে বলা হয়েছে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত নয়, অর্থাৎ স্মৃতিময় ঘটনা যে ঘটে গেছে ওই ঘটনার বিস্তারিত নয়, উল্লেখযোগ্য ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে। অর্থাৎ আমার যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা ওই ঘটনাগুলোই আমাদের তুলে ধরতে হবে। ঘটনা লেখার সময় যদি কোনো চরিত্র চলে আসে, অর্থাৎ তুমি একটা গল্প লিখছো বা দিল্লিপি লিখছো যে তোমার হচ্ছে কলেজে প্রথম দিনে যাওয়ার অনুভূতি ব্যক্ত করে দিল্লিপি রচনা করে, এরকম একটা দিল্লিপি আসে, তুমি দিল্লিপিটা লিখতেছো। সো দিল্লিপি লেখার সময় তোমার এখানে টিচাররা আসতে পারে, তোমার বন্ধুরা আসতে পারে। সো তাদের হচ্ছে পরিচয়গুলো তুমি চাইলে সংক্ষিপ্ত আকারে দিতে পারবে, এটাই বলা হয়েছে। তোমার নিজস্ব বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামত থাকতে পারে, অবশ্যই থাকবে, যেহেতু দিল্লিপিটা তোমার সাথে ওই ঘটনা ঘটছে, তুমি হচ্ছে ওই ঘটনার কি ভুক্তভোগী বা অংশীদার। সো ওই ঘটনাকে তোমার হচ্ছে লিখতে হবে, এই জন্য তোমার নিজস্ব বিশ্লেষণ, ব্যক্তিগত মতামত থাকতেই পারে, অবশ্যই থাকবে। আর দিল্লিপি হচ্ছে যে কোনো পৃষ্ঠা থেকেই শুরু করা যাবে, পৃষ্ঠার মাঝ থেকে, পৃষ্ঠার শেষ থেকে, পৃষ্ঠার শুরু থেকে, যে কোনো পৃষ্ঠা থেকেই শুরু করা যাবে। দিল্লিপিতে বক্তাপক্ষ আমি আমরা লিখতে হবে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম। দিল্লিপি যে তুমি লিখছো ওই ঘটনাটা তোমার সাথেই ঘটছে, তুমিই লিখতেছো ওই দিল্লিপিটা, অর্থাৎ এটা হচ্ছে তোমার দিল্লিপি। অর্থাৎ আমি যদি লিখি এটা হবে হচ্ছে আমার দিল্লিপি, আমি লিখছি দিল্লিপিটা, আমার ঘটনা লিখছি আমি। সো এই জন্য আমি আমরা লিখতে হবে। দিল্লিপি 2 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত লেখা যেতে পারে, এর বেশি হলেও সমস্যা নাই, তবে সর্বনিম্ন 2 পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে যদি তুমি 10-এ 8-9 পাইতে চাও, আর সর্বোচ্চ 3-4 পৃষ্ঠা তুমি লিখতে পারবা। আর দিল্লিপি হচ্ছে যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করতে পারবা। ওকে, এটা গেল হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে দিল্লিপির কিছু নিয়ম। দিল্লিপির আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে বা তথ্য আছে, আমরা একটু দেখব। ধরো যে দিল্লিপি আসছে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটা দিল্লিপি লেখো। সো এই দিল্লিপিতে শিক্ষার্থীরা কি করে, যে এখানে বলা হয়েছে ধরুন দিল্লিপি আসছে বিজয় দিবস উদযাপন উপলক্ষে, শিক্ষার্থীরা যা করে বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটু লেখার পরে 1971 সালে দেশ কিভাবে বিজয় অর্জন করছে, দেশ কিভাবে স্বাধীন হয়েছে, কতগুলো মানুষ মানে যুদ্ধে শহীদ হয়েছে, এই বিষয়গুলো লেখে। এইগুলো হচ্ছে মোটেও ঠিক না। অর্থাৎ তুমি ধরো হচ্ছে বিজয় দিবস উদযাপন উপলক্ষে লিখছো, তুমি ওই দিনটাকে কিভাবে উদযাপন করছো এই বিষয়টা হচ্ছে তোমাকে লিখতে হবে। দেখো নিচে বলা হয়েছে যে পুরো দিল্লিপি লিখতে হবে, আমি কিভাবে দিনটা পার করছি, কোথায় কোথায় গিয়েছি,
কোন কোন বন্ধুর সাথে দেখা হয়েছে, স্যার কি কি কথা বলেছে, কোন কোন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি, কি কি পুরস্কার পেলাম, এই বিষয়গুলো সুন্দর করে তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ তুমি যে বিজয় দিবসটা উদযাপন করতেছো, তুমি যেভাবে উদযাপন করছো, তোমার সাথে কি কি হয়েছে, তুমি কি কি দেখছো, স্যারদের সাথে কি হয়েছে, বন্ধুদের সাথে কি হয়েছে, এই বিষয়গুলো তোমাকে দিনলিপিতে লিখতে হবে। এরপরে আরও কিছু তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। ধরো বলা হলো একজন মুক্তিযোদ্ধার দিনলিপি লেখো, এই ক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন একটা তারিখ দিতে হবে। অবশ্যই যদি মুক্তিযোদ্ধার কোনো দিনলিপি আসে তাহলে তোমাদের অবশ্যই মুক্তিযুদ্ধ চলাকালীন একটা তারিখ দিতেই হবে। যেমন এখানে দেওয়া হয়েছে যে 25 অক্টোবর 1971। ধরো যে একটা মুক্তিযোদ্ধার দিনলিপি লিখতে বলছে, একজন মুক্তিযোদ্ধার দিনলিপি লেখো, এইগুলো মাঝে মাঝে দিয়ে দেয়, তবে খুব একটা দেয় না। সো এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে মার্চ মাস থেকে ধরো যুদ্ধ শুরু হয়েছিল, ডিসেম্বর পর্যন্ত চলছে, এর মাঝামাঝি যে কোনো একটা তারিখ দিতে হবে, আর সালটা হচ্ছে 1971ই দিতে হবে। তারপরে বলা হয়েছে স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত একটা দিনলিপি রচনা করো। স্বাধীনতা দিবস যদি বলে অবশ্যই তোমাকে 26শে মার্চ দিতে হবে, আর সালটা দিতে হবে 2024 দাও আর 25 দাও, ওইভাবেই তোমাকে দিতে হবে আর কি। বিজয় দিবস উপলক্ষে তোমার হচ্ছে দিনলিপি লেখো। সো এই ক্ষেত্রে তোমাকে বাধ্যতামূলক 16 ডিসেম্বর দিতে হবে। 16 ডিসেম্বর না দিলে তুমি হচ্ছে মানে তোমাকে মার্ক দিবে না, ভুল হবে আর কি। সো যেমন হচ্ছে 16 ডিসেম্বর 2023 বলো, 24 বলো, 25 বলো, 25-এ তো হবে না, 24 দিতে পারবা তোমরা। আর কালো রাত্রির যদি কোনো কিছু আসে তাহলে 25শে মার্চ দিতে হবে, আর এটা হচ্ছে 1971 সাল দিতে হবে। পহেলা বৈশাখ হলে তোমাদের তারিখটা 14 এপ্রিল 2024 দিতে হবে, বা 25-এ যদি পহেলা বৈশাখ পড়ে যায় তোমাদের পরীক্ষার সময় তাহলে তোমরা দিতে পারবা। বসন্ত বরণ হলে 14 ফেব্রুয়ারি দিতে হবে আর কি। 14 ফেব্রুয়ারি আর একটা বিশেষ দিন আছে, দুষ্টু ছেলেপেলে এটা বুঝে ফেলেছে, আচ্ছা যাই হোক। সো এটা হচ্ছে তোমার এইভাবে তারিখগুলো দিতে হবে। সো এই কয়েকটা একটু হচ্ছে ভিন্ন ছিল, সো এইগুলোতে আমি দেখাই দিলাম কিভাবে তারিখগুলো তোমাকে দিতে হবে, সালটা দিতে হবে, এই তো। আর বাকি দিনলিপিগুলো যেগুলো হচ্ছে নর্মাল দিনলিপি আছে, ওই দিনলিপিগুলো যে কোনো তারিখ যে কোনো সাল তুমি দিতে পারবা। এখানে একটা উদাহরণে দেওয়া হয়েছে তোমার কলেজে বসন্ত বরণ উৎসবের একটা দিনলিপি প্রস্তুত করো, ঠিক আছে। সো এখানে যেটা বলছিলাম প্রথমে একটা তারিখ দিতে হবে, ভাইয়া তারিখ দেওয়া হয়েছে, তারিখ দিয়ে সাল দেওয়া হয়েছে, মানে হচ্ছে 14 ফেব্রুয়ারি যেহেতু হচ্ছে বসন্ত বরণ হয় আর কি, বিশ্ব ভালোবাসা দিবস যেই দিন, বসন্ত বরণ সেই দিনই হয় বসন্ত উৎসব। তারপরে হচ্ছে বুধবার দেওয়া হয়েছে, তারপরে রাত 10:30 রাজশাহী থেকে লিখছে আর কি। সো এতটুকু হচ্ছে তুমি খাতার বাম পাশে দিয়ে দিবা। তারপরে হচ্ছে তোমার এই যেভাবে লিখতে হবে, আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন, শীতের পর বসন্তে এসে প্রকৃতিকে নতুনভাবে সাজিয়ে দেয়, বসন্তের প্রকৃতি আমার খুবই ভালো লাগে। অর্থাৎ এইভাবে হচ্ছে তোমাকে লিখতে হবে আর কি। এই যে আবার বলছিলাম দিনলিপিতে আমরা ব্যবহার করতে হবে, যেখানে আমরা ব্যবহার করা হয়েছে। সো আই হোপ তোমরা হচ্ছে বিষয়টা বুঝছো যে দিনলিপি কীভাবে লিখতে হবে। আর দিনলিপিটা যখন লিখবা এমনভাবে লিখতে হবে যেন প্রকাশ পায় যে এই দিনলিপিটা আজকে লেখা হয়েছে, অনেকদিন পরেও যেন স্যার বুঝতে পারে যে আজকে হচ্ছে বসন্ত বরণ অনুষ্ঠান যেন হয়ে গেল বা উৎসব যেন হয়ে গেল, এইভাবে হচ্ছে তোমাকে লিখতে হবে। সো এভাবেই লিখলে ইনশাল্লাহ তুমি ভালো মার্ক পাবে। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন, এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে, যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। অলরাইট, আমরা প্রথমে শিখব হচ্ছে সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয়। আর এখানে কিছু সংবাদ প্রতিবেদনের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন 1 নম্বরে দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটা প্রতিবেদন লেখো। যানজট সমস্যা নিয়ে সংবাদ প্রতিবেদন, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন, বন্যা দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি নিয়ে হচ্ছে প্রতিবেদন, লোডশেডিংয়ের প্রতিকার চেয়ে প্রতিবেদন। সো এইগুলা হচ্ছে সংবাদ প্রতিবেদন, এগুলা কিভাবে লিখতে হয় আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে একটা ফ্রেশ পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা, আর এই প্রতিবেদন লিখবা হচ্ছে 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠার বেশি লেখা যাবে না। হাতের বাম পাশের 1 পৃষ্ঠা আর ডান পাশের 1 পৃষ্ঠা, ডান পাশের পৃষ্ঠাতে লিখে উল্টায়া বাম পাশের পৃষ্ঠাতে লেখা যাবে না, ঠিক আছে। বাম পাশে লিখতে হবে, দেন হচ্ছে ডান পাশে লিখতে হবে। সো শুরু করলাম, প্রথমে দিতে হবে হচ্ছে প্রতিবেদনের প্রকৃতি। প্রতিবেদনের প্রকৃতি আমরা হচ্ছে সংবাদ প্রতিবেদন লিখতেছি, সো এই ক্ষেত্রে আমাদের দিতে হবে সংবাদ
প্রতিবেদন। ওকে, সংবাদ প্রতিবেদন এখানে দিলে। তারপরে দিতে হবে প্রতিবেদনের শিরোনাম। এখানে ধরো যে যেটা পরীক্ষায় আসছে, ধরো এইটা আসছে যে মোবাইল ফোনের অপব্যবহার, এই শিরোনামে হচ্ছে সংবাদ প্রতিবেদন লেখা আর কি। সো প্রতিবেদনের শিরোনামের এই জায়গায় মোবাইল ফোনের অপব্যবহার দিতে হবে, আর শিরোনামটা একটু যেন আকর্ষণীয় হয় ওইভাবে আমাদের দিতে হবে। সরজমিনে তদন্তের স্থান অথবা প্রতিবেদকের ঠিকানা, অর্থাৎ সরজমিনে মানে হচ্ছে তুমি কোন একটা স্থান থেকে এই বিষয়টা লিখতেছো বা ঠিকানা, এই দুইটার মধ্যে একটা দিলেই হবে। তারপরে হচ্ছে প্রতিবেদনের তারিখ, কোন তারিখে তুমি হচ্ছে এই প্রতিবেদনটা লেখা শুরু করছো ওই তারিখটা দিতে হবে। সো এইটা গেল হচ্ছে তোমার বডি। তারপরে হচ্ছে আমাদের শিরোনাম দিতে হবে মোবাইল ফোনের অপব্যবহার। মোবাইল ফোন আমরা কিভাবে অপব্যবহার করি এই বিষয়টা আমাদের সুন্দর করে লিখতে হবে আর কি। মোবাইল ফোনের অপব্যবহার কিভাবে আমরা করছি, আর এই অপব্যবহার থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করতে পারবো, কিভাবে হচ্ছে এই অপব্যবহার বন্ধ করতে পারবো, এই বিষয়গুলো আমরা হচ্ছে ভালো মন্দ বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করব। সো এইটুকু হবে হচ্ছে তোমার প্রতিবেদনের বডি। আর পরে হচ্ছে তোমাকে এরকম একটা সুন্দর শিরোনাম দিয়ে দিতে হবে যে মোবাইল ফোনের অপব্যবহার, একটা শিরোনাম দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে লেখা শুরু করবে। সো এইভাবে সুন্দর করে গুছায় গুছায় লিখে দিবা। তারপরে হচ্ছে নিবেদক, ধরো যে যদি প্রতিবেদনের নাম দেওয়া থাকে তাহলে হচ্ছে ওই নামটা ইউজ করবা, আর যদি না দেওয়া থাকে তাহলে যে কোনো একটা নাম দিয়ে দিবে। এখানে দেওয়া হয়েছে নীলিমা চৌধুরী। তারপরে তোমাকে একটা খাম আঁকতে হবে, মানে প্রেরক প্রাপকের খাম আঁকতে হবে। আর খাম আঁকা দেখতেছো এখানে এইভাবেই তোমাকে আঁকতে হবে। প্রেরক হচ্ছে তুমি নিজে, আর প্রাপক হচ্ছে যে স্থানে এই চিঠিটা যাবে, ঠিক আছে, বা প্রতিবেদনটা তুমি ছাপানো হবে আর কি, ওই স্থানে প্রাপক হবে আর কি। সো প্রেরক হচ্ছে নীলিমা চৌধুরী, তারপরে ঠিকানা দিয়ে দিলা যে কোনো একটা, প্রাপক হচ্ছে সম্পাদক দৈনিক, মানে কোন পত্রিকা এটা দিয়ে দিলা, অথবা এগুলা ডট ডট দিয়ে দিলেই কোনো সমস্যা হবে না। জাস্ট তোমাকে তোমার হচ্ছে স্যারকে বুঝাইতে হবে যে তুমি হচ্ছে এগুলা জানো বা লিখতে পারো। এরপরে আসে হচ্ছে, প্রথমে আমরা শিখলাম হচ্ছে সংবাদ প্রতিবেদন, এবার আমরা শিখবো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখতে হয়। এখানে বলা হয়েছে তোমার কলেজ লাইব্রেরি অথবা গ্রন্থাগার জরিপ করে একটা প্রতিবেদন প্রস্তুত করো। এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এটা হচ্ছে তোমাদের আবেদনপত্র স্টাইলে লিখতে হবে। এইটাও যখন লিখবা এটা হচ্ছে বাম পাশের পৃষ্ঠাতে লিখবা এবং হচ্ছে ডান পাশের পৃষ্ঠাতে লিখবা। সো আবেদনপত্র স্টাইলে প্রথমে হচ্ছে একটা তারিখ দিতে হবে। একটা তারিখ দেওয়া হয়েছে 29 এপ্রিল 2024, অধ্যক্ষ চৌগাছা ডিগ্রি কলেজ, চৌগাছা ডিগ্রি কলেজ অথবা ক ডিগ্রি কলেজ, খ ডিগ্রি কলেজ বা সরকারি কলেজ, যে কোনো একটা দিতে পারবা, সমস্যা নাই। সেখানে একটা কলেজ দেওয়া হয়েছে, তারপরে স্থান দেওয়া হয়েছে, মানে ডিগ্রি কলেজটা কোথায়, যশোর। তারপরে বিষয় দেওয়া হয়েছে কলেজ গ্রন্থাগার সংক্রান্ত প্রতিবেদন, এরকম একটা বিষয় দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে দিয়া ডি কি, অর্থাৎ চৌগাছা ডিগ্রি কলেজ, এটা একটা কোড ব্যবহার করছে। তোমাকে এগুলা দিতেই হবে, মানে কোনো একটা কলেজের, মানে প্রত্যেকটা কলেজের নিজস্ব কোনো কোড থাকে, ওই কোডের সাথে তোমার তারিখটা দিয়ে দেয়, তাহলে তোমার হচ্ছে পরবর্তীতে এই নোটিশটা যেন তারা বের করতে পারে, বা পরবর্তীতে যেন হচ্ছে এটা সহজে খুঁজে পায়, এরকম একটা কোড দেওয়া থাকে। ডি কি অর্থাৎ চৌগাছা ডিগ্রি কলেজ, তারপরে তারিখ দিছে। তারপরে জনাব দেওয়া হয়েছে, তারপরে জনাব দিয়ে তোমাকে হচ্ছে আবেদনপত্র স্টাইলে লিখতে হবে যে আপনার প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে যশোর জেলার চৌগাছা ডিগ্রি কলেজ লাইব্রেরি সরজমিনে জরিপ করে লাইব্রেরির বর্তমান অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আপনার সদয় অবগতির জন্য নিবেদন করছি। অর্থাৎ লাইব্রেরিতে কি কি আছে, কি কি নাই, ভালো মন্দ বিষয়গুলো আমাদের লিখতে হবে। অলরাইট, প্রথমে আমাদের একটা শিরোনাম দিতে হবে। এখানে এতটুকু হচ্ছে আবেদনপত্র স্টাইলে লিখে তারপরে আমাদের একটা শিরোনাম দিতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে যে কলেজ লাইব্রেরি সংস্কার প্রয়োজন আর কি। তারপরে লেখা শুরু করছে যে কলেজটি প্রতিষ্ঠিত হবার পরপরই কলেজ লাইব্রেরি স্থাপিত হলেও বর্তমানে কলেজ লাইব্রেরির অবস্থা খুবই করুণ, বইয়ের সংখ্যাও খুবই কম, তারপরও রয়েছে নানা অনিয়ম ও অব্যবস্থা। কলেজ উন্নয়নের সঙ্গে সঙ্গে কলেজের লাইব্রেরির উন্নয়ন মোটেও হয়নি। সো এইভাবে হচ্ছে সুন্দর করে বিষয়গুলো হচ্ছে তোমার তুলে ধরতে হবে, কি কি সংস্কার করতে হবে এই বিষয়গুলো হচ্ছে তোমাদের লিখতে হবে আর কি। কি প্রয়োজন এখানে তুমি হচ্ছে এইভাবে 1 2 3 4 দিয়ে লিখতে পারো। প্রতিবেদন যেটা বললাম 2 পৃষ্ঠার মধ্যেই শেষ করবা, এর বেশি
কখনোই লিখবা না, 2 পৃষ্ঠার কম হলেও সমস্যা নয়, তবে 2 পৃষ্ঠার মধ্যে আটাবা। তারপরে নিবেদক দেওয়া হয়েছে, নিবেদক হচ্ছে তোমার ফারুক আহমেদ, দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান শাখা, চৌগাছা ডিগ্রি কলেজ। মানে সবার পক্ষ থেকে তুমি হচ্ছে লিখছো বা এ হচ্ছে লিখছে, সো এখানে এই বিষয়টা তোমাকে দিয়ে দিতে হবে আর কি। এই তো মোটামুটি হচ্ছে সংস্কারের কি কি প্রয়োজন, কিভাবে সংস্কার করা যাবে, এই বিষয়গুলো সুন্দর করে লিখে দিলেই হয়ে যাবে। আর তোমার এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে তোমার খাম আঁকাইতে হবে না, কিন্তু হচ্ছে যেটা সংবাদ প্রতিবেদন ছিল ওটাতে খাম আঁকাইতে হবে। আর এই 2 ধরনের প্রতিবেদনই তোমাদের এসে থাকে। সো মোটামুটি হচ্ছে আমাদের 2টা ডান হয়ে গেল। দিল্লিপি কিভাবে লিখতে হয়, প্রতিবেদন কিভাবে লিখতে হয়, এই বিষয়টা আমাদের হয়ে গেল। এবার আসে হচ্ছে 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে ইমেল অর্থাৎ বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র। ইমেল কিভাবে লিখতে হয় বাংলাতে, এই বিষয়গুলো আমরা হচ্ছে শিখব। এখানে বলা হয়েছে ফর্ম অর্থাৎ ইমেল তোমার প্রথমটুকু ইংলিশে লিখতে হবে আর পরবর্তীতে হচ্ছে বাংলাতে লিখতে হবে। অর্থাৎ তুমি যখন হচ্ছে একজনকে অর্থাৎ তুমি তোমার বন্ধুকে মেইল পাঠাচ্ছ, কোনো একটা মেইল বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাচ্ছ মেইলে, সো ওই ফর্ম টু কিন্তু তোমাকে ইংলিশে রাখতে হবে। ফর্ম টু সাবজেক্ট এগুলা গুগলের কারসাজি, এখানে তুমি কিন্তু বাংলাতে কিছুই করতে পারবে না, এখানে তোমাকে সব কিছু ইংরেজিতেই দিতে হবে আর কি। তারপরে তুমি হচ্ছে যখন মেইলটা কম্পোজ করবা বা লিখবা, তখন হচ্ছে তুমি চাইলে বাংলাতে লিখতে পারো, আরবিতে লিখতে পারো, মানে তোমার খুশি যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি লিখতে পারবা। কিন্তু ফ্রম টু সাবজেক্ট সিসি বিসিসি এগুলা তোমাকে হচ্ছে ইংরেজিতেই লিখতে হবে। পরীক্ষার খাতায়ও সেই রকম তোমাকে ইংরেজিতেই লিখতে হবে, উপরের অংশটুকু ফ্রম টু সাবজেক্ট এইগুলো ইংলিশে লিখতে হবে। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো ফ্রম এখানে কি, এখানে হচ্ছে তোমার নিজের ইমেল অ্যাড্রেস দিতে হবে। ফ্রম দিলা, ধরো যে আমার নাম তানজিদ, তানজিদ islam@gmail.com বা তানজিদ ইসলাম ইয়াহু মানে @yahoo.com এইভাবে হচ্ছে দেওয়া যাবে, মানে তোমার খুশি আর কি, এভাবে দিতে পারো বা কোনো একটা র্যান্ডমলি নাম দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তারপরে টু হচ্ছে তোমার বন্ধু বা তুমি যার কাছে মেইলটা পাঠাচ্ছ উনি হচ্ছে টু। তারপরে অনেকেই প্রশ্ন করে থাকে যে সিসি বিষয়টা কি। সিসি হচ্ছে একই মেইল একাধিক ব্যক্তির কাছে পাঠাতে হলে সিসি লেখা বাক্সে তার ঠিকানা লিখতে হবে। তবে যদি একাধিক ব্যক্তিকে পাঠানো না হয়, সিসি বাক্স বা বক্স ফাঁকা রাখতে হবে। সিসি কোন ইমেইলে লিখতে হয় আর কোন ইমেইলে লিখতে হয় না, এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করছি। ওকে, আপাতত জেনে রাখো যে একটা ইমেল যদি একাধিক মানুষকে সেন্ড করতে হয় তাহলে ওখানে সিসি দিতে হবে, মানে সিসিতে কিছু মেইল অ্যাড করে দিতে হবে। আর যদি না লাগে তাহলে সিসি ফাঁকা রাখতে হবে। একাধিক মেইল কীরকম, ধরো যে আমার বন্ধু অসুস্থ, সাপোজ হুট করে ওনার হচ্ছে জরুরি রক্তের প্রয়োজন এবং আর্থিক সাহায্যের প্রয়োজন। সো এমতো অবস্থায় আমি কিন্তু এই ইমেলটা একজনের কাছে পাঠাবো না, আমি হচ্ছে অনেকজনের কাছে এই ইমেলটা পাঠাবো। এই ক্ষেত্রে সিসিতে কিছু ইমেল অ্যাড করে দিতে হবে। আর অথবা যদি হচ্ছে তোমার পার্সোনাল ইমেল হয়, যেমন হচ্ছে ধরো যে আমি আমার মাকে মেল করছি, আমি আমার বাবাকে মেল করছি, এগুলা পার্সোনাল মেল, এখানে জাস্ট ফ্রম টু ঠিক রাখলেই হয়ে যাবে। ফ্রমও না দিলেও হবে, শুধু টু দিলেও হবে আর কি। ওকে, ফর্ম তো তুমি তো হচ্ছে ওটা অটোমেটিকলি নেওয়াই থাকে আর কি ইমেল করার সময়, তবে পরীক্ষার খাতায় হচ্ছে দিলে ভালো হয়। তারপরে হচ্ছে সাবজেক্ট দিতে হবে, এখানে যে ইমেল বা বার্তা পাঠাবেন তার হচ্ছে শিরোনাম বা মূল কথা লিখতে হবে। এটা তুমি বাংলাতেও দিতে পারো বা অথবা পার্সোনাল লেটার বা অফিসিয়াল লেটারও তুমি দিতে পারো, তবে হচ্ছে যে বিষয়টা তোমাকে লিখতে বলা হবে ওই বিষয়টা বাংলাতে দিলেই ভালো হয় আর কি। ওকে, এরপরে হচ্ছে কিছু নিয়ম কানুন আছে, যেমন হচ্ছে ইমেইলের ভাষা হবে সহজ সরল প্রাণোজ্জ্বল এবং বোধগম্য, অর্থাৎ ইমেলটা আমরা লিখব পুরোটাই চলিত ভাষায়, সাধু চলিতর মিশ্রণ করা যাবে না, তাহলে গুরুচণ্ডালের দোষ হয়ে যাবে। আর একদম সহজ সরল ভাষায় আমাদের লিখতে হবে। ইমেলের বিষয়বস্তুর সাথে মিল রেখে যত সম্ভব সংক্ষেপে লিখতে হবে। আর ইমেলটা হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে তোমাকে লিখতে হবে, 1 পৃষ্ঠার বেশি লেখা যাবে না। মানে 1 পৃষ্ঠার বেশি যদি বাই এনি চান্স হয়ে যায় তাহলে সমস্যা নাই, নাম্বার দিবে, তবে চেষ্টা করবা যত সম্ভব হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে আটানোর জন্য আর কি। তারপরে দেওয়া হয়েছে যে বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ইমেইলে ভাষাগত মিল থাকতে হবে, অর্থাৎ একটা বিষয় লিখতে বলা হয়েছে ওই বিষয়টাতে লিখতে হবে, ভিন্ন ভিন্ন বিষয় লেখা যাবে না। ইমেইলে হচ্ছে বড় বড় বাক্য হচ্ছে তোমার পরিহার করতে হবে, 3-4 লাইনের বাক্য লেখার দরকার নাই। তারপরে বলা হয়েছে যে একই রকম বাক্য 2বার ব্যবহার করা যাবে না, এটা কখনোই করা যাবে না, অর্থাৎ বাক্য রিপিট করা যাবে না। উপদেশমূলক বা সচেতনতামূলক কোনো বক্তব্য
উপস্থাপনের ক্ষেত্রে মার্জিত এবং সংযত ভাষা ব্যবহার করতে হবে। ইমেলের ভাষায় সাধুচলিত, অর্থাৎ এটা আগেই বলছি, চতুর্দিকে বক্স করে লিখলে ভালো হয়, আবার কেউ যদি বক্স ছাড়াও লেখে তাহলেও লেখা যাবে, তবে সব থেকে ভালো হবে ইমেলটা বক্স করে লিখতে পারলে। আর যেটা বললাম, ইমেল হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। এখন আমরা হচ্ছে উদাহরণ দেখব। এখানে দেওয়া হয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটা বৈদ্যুতিন চিঠি লেখো। এটা হচ্ছে পার্সোনাল ইমেল, তুমি তোমার ছোট ভাইকে লিখছো বা আমি আমার ছোট ভাইকে লিখছি। সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রম তুমি নিজে, অর্থাৎ sohanur-rahman@gmail.com। হচ্ছে তোমার হচ্ছে তোমার ছোট ভাই ইকবাল হোসেন @gmail.com দেওয়া হয়েছে। আর সিসিতে এখানে হচ্ছে ফাঁকা রাখা হয়েছে। কেন ফাঁকা রাখা হয়েছে? কজ এটা তুমি একজনকে লিখছো, তোমার ভাইকে লিখছো। এখানে মানে এই ইমেলটা পার্সোনাল ইমেল, তুমি তোমার ভাইকে লিখছো, অন্য কাউকে লিখছো না, বা একসাথে 5-6 জনকে লিখছো না। সো এই জন্য সিসি এখানে ফাঁকা থাকবে আর কি। সাবজেক্টে দেওয়া হয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, তারপরে টেক্সট এরকম দেওয়া হয়েছে, তারপরে প্রিয় ইকবাল, তোমার ইমেল পেয়ে জানতে পারলাম তুমি ইন্টারনেট ব্যবহার করছো, জেনে খুশি হলাম। আধুনিক যুগে ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারনেট পত্রিকা পড়া যায়, অর্থাৎ ভালো খারাপ দিকগুলো, অর্থাৎ সুফল এবং কুফল, এই দিকগুলো লিখতে হবে তোমার ভাইয়ের জন্য। ঠিক আছে, কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, এই বিষয়গুলো তোমাকে তুলে ধরতে হবে তোমার বড় ভাই সোহানুর আর কি। আচ্ছা, আমি হচ্ছে পিডিএফটা একটু ছোট করলাম বোঝানোর জন্য। তুমি চাইলে এরকম একটা বক্সে তোমার হচ্ছে ইমেলটা লিখতে পারো, অথবা এখানে আরও কিছু বক্স করতে পারো। চাইলে তুমি হচ্ছে সাবজেক্টের নিচ দিয়ে একটা বক্স এইভাবে হচ্ছে করতে পারো, অথবা এইভাবে 2টা বক্স করে লিখতে পারো, অথবা এই যে ফর্মের মধ্য দিয়ে একটা হচ্ছে দাগ টানতে পারো, টুর মধ্যে দিয়ে একটা দাগ টানতে পারো, সিসির মধ্য দিয়ে একটা দাগ টানতে পারো। সো এভাবেও হচ্ছে তুমি এই ইমেলটা লিখতে পারো, অথবা একটা বক্সে লিখতে পারবো, অথবা 2টা বক্সে লিখতে পারবো। এখন আমি সবগুলোই দেখে দিলাম, যেভাবে লেখো সেভাবে হবে। আবার কেউ যদি বক্স ছাড়াও লেখো তারপরেও কিন্তু নাম্বার দিবে আর কি, তবে নাম্বার দেবে 1-2-1 মার্ক, মানে 2-1 মার্ক কাটতে পারে। আর তুমি যদি এভাবে লিখতে পারো বক্স দিয়ে সুন্দর করে, তাহলে অবশ্যই তুমি একটা ভালো মার্ক পাবা। ওকে, সো আই হোপ বিষয়টা বুঝছো। তারপরে আরও একটা ইমেল আমরা দেখব। এখানে দেওয়া হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত অসুস্থ বন্ধুর জন্য জরুরি ভিত্তিক রক্ত এবং আর্থিক সাহায্য চেয়ে বন্ধুদের নিকট ইমেল পাঠাও। সো এই ধরনের যদি ইমেল আসে, সো ফ্রম তুমি হচ্ছে নিজে, অর্থাৎ তুমি লিখছো, হচ্ছে তোমার বন্ধু, অর্থাৎ তোমার বন্ধুদের কাছে লিখছো। তে একটা ইমেল ব্যবহার করা হয়েছে alamin@gmail.com। তারপরে সিসিতে অনেকগুলো মেইল হচ্ছে অ্যাড করা হয়েছে। কেন অ্যাড করা হয়েছে? সড়ক দুর্ঘটনায় অসুস্থ বন্ধুর জন্য, অর্থাৎ তুমি এই ইমেলটা একজনকে পাঠাবা না, অনেকজনকেই পাঠাবা। এই জন্য সিসিতে অনেকগুলো ইমেল অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে 4টা ইমেল অ্যাড করা হয়েছে, তুমি চাইলে আরও অ্যাড করতে পারো, অথবা 3টাতে শেষ করতে পারো, সমস্যা নাই। তারপরে সাবজেক্টে দেওয়া হয়েছে রক্ত এবং আর্থিক সাহায্য চেয়ে আবেদন। তারপরে টেক্সট বন্ধুরাই, যেখানে বন্ধুরা লেখা হয়েছে। আজ সকালে কলেজে আসার সময় আমার বন্ধু মিজান সড়ক দুর্ঘটনার শিকার হয়, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও এখনও সে শঙ্কামুক্ত নয়। প্রচুর রক্তক্ষরণের কারণে জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়া প্রয়োজন। সো মোটামুটি হচ্ছে এইভাবে তোমাকে সুন্দর করে তুলে ধরতে হবে। তারপরে রক্তের গ্রুপ কি, একটা ফোন নাম্বারও অ্যাড করে দিলা। তারপরে হচ্ছে লিখে দিলা হচ্ছে তানজির আলম, একটা নাম লিখে দিছো আর কি। সো এভাবে তুমি এই ইমেলটা লিখবা। আর এগুলোও কিন্তু তোমাকে বক্স আকারেই লিখতে হবে আর কি। তারপরে হচ্ছে আর একটা ইমেল দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য এবং সংস্কৃতি প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশপ্রাণ ব্যক্তিকে ইমেল পাঠাও। সো এই ধরনের ইমেল হলে তোমাকে একটু আবেদনপত্র স্টাইলে লিখতে হবে। প্রথমটুকু হচ্ছে ঠিকই থাকবে, প্রথমটুকু ইংলিশে লিখতে হবে। ফ্রম হচ্ছে তুমি, হচ্ছে ওই সম্মানীয় ব্যক্তি, তারপরে সিসিতে এখানে ফাঁকা থাকবে, ইমেলটা একজনকে পাঠাচ্ছ। সাবজেক্ট হচ্ছে অফিসিয়াল লেটার, এটা এইভাবে দিয়ে দিলা আর কি। তারপরে হচ্ছে আবেদনপত্র স্টাইলে লিখতে হবে, যেহেতু সম্মানীয় একটা ব্যক্তিকে তুমি হচ্ছে দাওয়াত দিচ্ছ তোমাদের প্রোগ্রামে আর কি। 2 আগস্ট 2023, 24, 25 যে কোনো একটা সাল দিয়ে দিলা। বরাবর আতিফুর রহমান, মহাপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা মহোদয়। তারপরে এখানে বলা হয়েছে আগামী 2 এপ্রিল বৃহস্পতিবার থেকে আমাদের কলেজে, একটা কলেজের নাম দিয়ে দিলা অথবা না দিয়ে দিলা, যে কলেজে সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য সাহিত্য সংস্কৃত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আপনার সদাই সম্মতি প্রার্থনা করছি। আশা করি সদাই সম্মতি দিয়ে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিবেন। বিনীত আপনার গুণমুগ্ধ
আবরার হোসেন সাহিত্য সংস্কৃতি উদযাপন কমিটির পক্ষে থেকে। সো এইভাবে হচ্ছে লিখলে হয়ে যাবে। আর এটাও হচ্ছে তোমাকে বক্স করে লিখতে হবে। আর এটা লিখতে হবে কিভাবে, আবেদনপত্র স্টাইলে লিখতে হবে, অর্থাৎ তুমি দাওয়াত দিচ্ছ ইমেইলের মাধ্যমে। এই তো মোটামুটি এই দুইটা ধরনের ইমেইলে এসে থাকে। আই হোপ তোমরা হচ্ছে বুঝছো ইমেইলের খুঁটিনাটি যা যা ছিল সব কিছুই আলোচনা করে দিলাম আর কি। আর ইমেইল হচ্ছে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। এবার আসো হচ্ছে অথবাতে থাকবে হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্র হচ্ছে 3 ধরনের থাকে, 3 ধরনের এসে থাকে। এখন কোন বোর্ডে কোনটা দিবে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। তোমার প্রাতিষ্ঠানিক আবেদনপত্র আসে, অর্থাৎ যেটা কলেজের অধ্যক্ষের কাছে লিখতে হয়। তারপরে হচ্ছে চাকরির আবেদনপত্র আসে, এটা সব থেকে বেশি এসে থাকে। আর একটা আসে হচ্ছে সংবাদপত্রে প্রকাশের আবেদনপত্র, অর্থাৎ কোনো একটা পত্র তুমি সংবাদপত্রে অর্থাৎ সংবাদে অর্থাৎ পত্রিকায় প্রকাশ করতে যাচ্ছ। সো এইরকম আবেদনপত্র আমরা 3টাই দেখব। প্রাতিষ্ঠানিক আবেদনপত্র হচ্ছে আমরা প্রথমে দেখব। এখানে বলা হয়েছে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখো। সো এই ধরনের আবেদনপত্র তুমি ছোট থেকে লিখে আসছো। সো উত্তর দেওয়া হয়েছে যে 15ই ফেব্রুয়ারি 2024 বরাবর অধ্যক্ষ সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন। এটা হচ্ছে তোমার একটা প্রাতিষ্ঠানিক আবেদনপত্র, তোমার নিজের আবেদনপত্র তুমি কলেজের অধ্যক্ষের কাছে লিখছো। এইভাবে লিখতে হবে, বরাবর বা মহোদয়। আর মানে দরিদ্র তহবিল থেকে তুমি সাহায্য চাইলা, তারপরে অতএব বিনীত প্রার্থনা আমাকে কলেজের বিনা বেতনে পড়ার অনুমতি দিয়ে এবং ছাত্রকল্যাণ তহবিল থেকে মাসিক অর্থ অনুদানের ব্যবস্থা করে আপনার নিকট কৃতজ্ঞ থাকব। সো এইভাবে লিখে দিলা যে নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র ক আহমেদ, বা একটা নাম দিয়ে দিলা, সমস্যা নয়, দ্বাদশ শ্রেণী, রোল দিয়ে দিলা যে কোনো একটা। ওকে, সো এইভাবে তুমি হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র লিখবে। এটা সচরাচর খুব একটা আসে না। আর এই আবেদনপত্রগুলো সব থেকে বেশি আসে যেটা হচ্ছে চাকরির আবেদনপত্র। এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটা আবেদনপত্র লেখা, অর্থাৎ এটা তোমাদের সিভি লিখতে হবে। তোমরা ইংরেজিতে সিভি লিখছো বা সিভি লিখতে অনেকেই পারো বা এতদিনে লিখে ফেলছো। সো এইটা হচ্ছে আমাদের বাংলাতে লিখতে হবে, অর্থাৎ বাংলাতে কিভাবে সিভি লিখতে হয় এই বিষয়টা আমরা দেখব। প্রথমে একটা তারিখ দিতে হবে, এগুলো বাধ্যতামূলক দিতে হবে। আর প্রথমটুকু হচ্ছে আবেদনপত্র স্টাইলে লিখতে হবে। তারিখ দিলে তারপরে জেলা প্রশাসক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কুমিল্লা বাংলাদেশ, বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ লাভের জন্য আবেদন। তারপরে জনাব দেওয়া হয়েছে, হালকা একটু স্পেস রাখবা, জনাব দিবা। সবিনয় নিবেদন এই যে, আর এই আবেদনপত্রগুলোতে অর্থাৎ চাকরির আবেদনপত্রে তোমাদের অবশ্যই একটা পত্রিকার নাম দিতে হবে। এখানে বলা হয়েছে সবিনয় নিবেদন এই যে, এই যে এর পরে একটা কমা দিবা, গত 26শে জানুয়ারি এত সাল বা এত তারিখে দৈনিক ক পত্রিকায়। তোমরা এখানে পত্রিকার নামও দিয়ে দিতে পারো, দৈনিক করতোয়া, দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি ক্যাম্পাস, দ্য ডেইলি স্টার দিয়ে দিলা আর কি, ঠিক আছে। ওকে, মারফত জানতে পারলাম যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা হয়েছে। আমি উক্ত পদের একজন প্রার্থী, নিচে আমার প্রয়োজনীয় তথ্যদের বিবরণ পেশ করছি। এতটুকু লিখলেই হয়ে যাবে। আর তুমি এই চাকরির আবেদনপত্র দিয়ে সবগুলো আবেদনপত্র লিখতে পারবা এই একটা ফরম্যাট ইউজ করে আর কি। ওকে, সো এরপরে হচ্ছে দিতে হবে তোমার নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমরা একটু পরে আসছি। তারপরে জাতীয়তা, ধর্ম, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, ইমেল, এই বিষয়টা তোমাদের দিতে হবে। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এই যে পরীক্ষার নাম দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে বিভাগ, এভাবে হচ্ছে একটু ঘর আঁকায় লিখলে ভালো হয়। প্রাপ্ত জিপিএ বা সিজিপিএ, পাশের বছর, তারপরে শিক্ষা বোর্ড লিখতে হবে। আর যে বিষয়টা বলছিলাম এই জন্ম সালটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেন গুরুত্বপূর্ণ এটা একটু দেখব। তুমি যে সালে পরীক্ষা দিচ্ছ, ধরো যে তুমি 25-এ পরীক্ষা দিচ্ছ, এইচএসসি বা 26-এ দিচ্ছ, এরকম কিছু হইল, তুমি যদি তোমার জন্ম তারিখ দাও তাহলে দেখবা যে তুমি অনার্স শেষ করতে পারো নাই, সালের থেকে বেশি হয়ে গেছে। সো এরকম করা যাবে না, সবসময় কম দিতে হবে। সবসময় চেষ্টা করবা 98 দেওয়ার জন্য, ঠিক আছে। 98 দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। যেমন এখানে দেওয়া হয়েছে পরীক্ষার নাম এসএসসি বিজ্ঞান, আর তুমি যে জন্মসালটা দিবা 98 যে দিছো তার হচ্ছে 16 বছর পরে তুমি এসএসসি পাস করবা, তাহলে 2013 বা 14 এরকম কিছুই, 13তে বা 14তে দিলে হবে আর কি। 16 বছরে এসএসসি পাস, 98 দিলে আর 13তে দিলে 16 বছরই হচ্ছে। তারপরে এইচএসসি 2 বছর পরে 2015তে, তারপরে হচ্ছে বিএসএস, এটা হচ্ছে সমাজবিজ্ঞান। এখানে কিন্তু অনেক কিছু আবার ডিপেন্ড করে। এখানে যদি ইতিহাস সাবজেক্ট হইতো তাহলে কিন্তু বিএ হইতো, বাংলা হইলে বিএ হইতো, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান,
এগুলা যা যা আছে এগুলা কিন্তু বিএসএস হবে, ঠিক আছে। আর এগুলা হবে হচ্ছে এমএসএস। আবার যদি ইতিহাস হইতো এখানে বা বাংলা হইতো, এখানে হইতো তোমার হচ্ছে বিএ এমএ। আর প্রথমগুলো হচ্ছে তোমার জিপি এর মধ্যে হবে, আর অনার্সে কিন্তু সিজিপি অর্থাৎ 4 পয়েন্টের মধ্যে পরীক্ষা, আর এইচএসসি পর্যন্ত 5 পয়েন্টের মধ্যে পরীক্ষা আর কি। তারপরে হচ্ছে এমএসএস দেওয়া হয়েছে সমাজবিজ্ঞান থেকে, উনি হচ্ছে 3.12 পাইছে, 3.21 পাইছে। আচ্ছা আমরা এভাবে বলে আর কি সচরাচর, যাই হোক। দিনাজপুর বোর্ড, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কি। এই তো সেইভাবে তোমাকে দিতে হবে। আর যেটা বললাম সালটা এই 98 দিবা, যারা আমার ভিডিওটা দিচ্ছ 98 দিবা, এর বেশি দেওয়ার দরকার নেই, এটা দিয়েই তোমরা হচ্ছে লিখবে আর কি। এমন কোনো সাল দিও না যেন হচ্ছে বয়স, মানে যে বর্তমান রিসেন্ট যে সাল চলতেছে 2025, এটা যেন আবার ওভার হয়ে না যায়, এই জন্য আমরা হচ্ছে 98তেই রাখবো। তারপরে অতএব উল্লেখিত তথ্যটির আলোকে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য সুযোগ দানের আবেদন নিবেদক ক, বা তুমি তোমার এখানে নাম দিয়ে দিতে পারো। তারপরে তোমাদের একটা খাম আঁকতে হবে, প্রেরক প্রাপকের খাম আঁকতে হবে, ঠিক আছে। খামটা আইকো তোমার হচ্ছে, যদিও স্যারকে বুঝাতে হবে, এগুলো এখন বেশিরভাগ অনলাইনের ক্ষেত্রেই তোমার চাকরির আবেদনপত্রগুলো লিখতে হয় অনলাইন কপি। সো এই ক্ষেত্রে তোমার হচ্ছে খামটা ওইভাবে আঁকার প্রয়োজন পড়ে না, কোনো একটা কোম্পানির সার্কুলার দিলে অনলাইনে দিয়ে দেয়, ওখানে আবেদন করতে হয় আর কি। সো এইভাবে হচ্ছে খাম না আঁকলেও হয় আর কি তোমার বাস্তবে, কিন্তু তোমার হচ্ছে যেহেতু এটা তুমি পরীক্ষার খাতায় লিখছো, ওই জন্য হচ্ছে খামটা আঁকবা। ওই যে প্রতিবেদনে যেভাবে খাম আঁকা শিখেলাম ওইভাবে খামটা আঁকলেই হবে। সো এবার আসো হচ্ছে তোমার 3 নম্বরে সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হবে। এখানে বলা হয়েছে যানজট সমস্যা রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের উপযোগী করে একটা পত্র লেখা, এটা হচ্ছে তোমার সংবাদ প্রতিবেদন। এটা প্রথমটুকু হচ্ছে আবেদনপত্র স্টাইলে লিখতে হবে, অর্থাৎ প্রথম যতটুকু আছে যতগুলো আছে সবই আবেদনপত্র স্টাইলে লিখতে হবে, তারপরে হচ্ছে বর্ণনা দিতে হবে আর কি। সো এখানে তারিখ দেওয়া হয়েছে 9 এপ্রিল 2023 বা 24। কোন পত্রিকায় প্রকাশ করতে চাচ্ছ, দৈনিক সমকাল, এত, তেজগাঁ ও শিল্পী এলাকায় একটা স্থানের নাম দিতে হবে, ঢাকা 1208, একটা তোমার এটা একটা নাম্বার দিয়ে দিছে। বিষয় সংযুক্ত পত্রটিতে দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন, অর্থাৎ তুমি এই লেখাটা কোন একটা পত্রিকায় প্রকাশ করতে যাচ্ছ, বা ধরো যে আমার এলাকাতে বন্যা হয়েছে, আমি এই লেখাটা আমি পত্রিকায় প্রকাশ করতে চাচ্ছি, এই পত্রিকা কর্তৃপক্ষের কাছে আমাদের হচ্ছে আবেদনপত্র পাঠাতে হবে আর কি। এটাই হচ্ছে সংবাদ আবেদনপত্র। ওকে, তারপরে হচ্ছে জনাব, এই তারপরে যে বিষয়গুলো মানে একটু তেল মারা টাইপ কথা বলবো, যে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন সামাজিক এবং জাতীয় সমস্যা সমাধান গল্পে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে আপনার বহুল্য প্রচারিত দৈনিক সমকাল পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা করে চলছে। যানজট সমস্যা নাগরিক জীবনের অত্যন্ত প্রধান সমস্যা, এই সমস্যা সমাধানে নিম্নলিখিত চিঠিটি প্রকাশ করে জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। অতএব আপনার বহুল প্রচারিত পত্রিকায় নিম্নলিখিত পত্রটি প্রকাশ করলে কৃতজ্ঞ বা কৃতার্থ হব আর কি, নিবেদক সম্মত। তারপরে হচ্ছে একটা শিরোনাম দেওয়া হয়েছে, অর্থাৎ এতটুকু হচ্ছে তোমার আবেদন করলা ওনার কাছে, এইবার যে লেখাটি তুমি প্রকাশ করতে চাচ্ছ ওই লেখাটা তোমাকে লিখতে হবে। এখানে বলা হয়েছে যানজট সমস্যার সমাধান চাই, যানজট কিভাবে হচ্ছে সমাধান করতে হবে, এরকম একটা শিরোনাম দিয়ে দিলাম, সুন্দর করে শিরোনামটা দিয়ে তারপরে হচ্ছে লেখা শুরু করে দিলাম। তারপরে শেষে বলা হয়েছে এমত অবস্থায় দেশের উন্নয়ন যান চলাচল ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখতে যথাযথ কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্ট কামনা করছি, সম্ভ, হাতিরপুল, ঢাকা। তো এখানে হচ্ছে প্রেরক প্রাপকের খাম অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে, অবশ্যই খাম তোমার আঁকতে হবে, যেহেতু তোমার এটা একটা অফিসে যাবে। সো এখানেও তোমার হচ্ছে খাম আঁকতে হবে। প্রেরক হচ্ছে তুমি, প্রাপক হচ্ছে যে পত্রিকার যে ঠিকানা আছে ওখানে তুমি হচ্ছে ওইভাবে লিখে দিবা। এই তো মোটামুটি গেল। এবার আসো হচ্ছে তোমার 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে সারাংশ সারমর্ম থাকবে। সারাংশ সারমর্ম লেখার দরকার নাই বা পড়ার দরকার নাই, ভাব সম্প্রসারণ হচ্ছে দিতে পারলে ভালো হয় আর কি। আর এরপরেও যদি সারাংশ সারমর্ম কেউ দাও, খুব ছোট করে লেখার চেষ্টা করবা, বানায় লিখবা না, বইয়ের ভাষায় লিখবা, তাহলে ভালো মার্ক পাওয়া যাবে আর কি। ওকে, আমরা এই ভিডিওতে আপাতত ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয় এই বিষয়টা আলোচনা করব। ওকে, ভাব সম্প্রসারণ হচ্ছে লেখার, এখানে প্রথমে হচ্ছে ভাব সম্প্রসারণ সংজ্ঞা দেওয়া হয়েছে। ভাব সম্প্রসারণ চিন্তাশীল কবি বা সাহিত্যিকদের কোনো উক্তির মধ্যে গভীর ভাব নিহিত থাকে, অর্থাৎ আমাদের ভাব সম্প্রসারণ কীভাবে এসে থাকে, গদ্য অংশ থেকে এসে থাকে, পদ্য অংশ থেকে এসে থাকে। সো এইগুলা হচ্ছে সাহিত্যিকদের
কোনো উক্তির মধ্যে গভীর ভাব নিহিত থাকে। অর্থাৎ এই ছোট একটা বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে তোমার গভীর ভাব নিহিত থাকে, ব্যাখ্যার মাধ্যমে তা সহজবোধ্য করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। যেমন হচ্ছে ভোগেই সুখ নয় তাই কি প্রকৃত সুখ, ছোট একটা লাইন অথচ এর গুরুত্ব কতটুকু, তাৎপর্য বা বিশ্লেষণ কতটুকু। সো এটাই হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ লেখার নিয়ম 1 নম্বরে বলা হয়েছে যে উক্তি বা অংশের ভাব সম্প্রসারণ করতে হবে তা ভালোভাবে পড়ে মূল ভাবটি উদ্ঘাটন করতে হবে। অর্থাৎ যে লাইনটা আসছে ওই লাইনটার আগে ভাব ভালোভাবে উদ্ঘাটন করতে হবে। যুক্তিতর্কের মাধ্যমে ভাবটি বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ওই ভাবটি যুক্তিতর্কের মাধ্যমে বিশ্লেষণ করতে হবে। এক কথায় যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে হচ্ছে খেয়াল রাখতে হবে। রচনা সহজ সরল ও সহজবদ্ধ হতে হবে, অর্থাৎ যে ভাব সম্প্রসারণটা লিখছে ওটা খুব সহজ ভাষায় লিখতে হবে। আর এক কথায় যেন পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ প্রথমেই যেন ভাব সম্প্রসারণটা শেষ না হয়ে যায়, এটা যেন মন্তব্য পর্যন্ত যাওয়া লাগে, এরকমভাবে হচ্ছে আমাদের লিখতে হবে আর কি। তোমার হচ্ছে এটা 3টা অনুচ্ছেদে লিখতে হবে মূল ভাব, অর্থাৎ তোমাকে মূল ভাব লিখতে হবে। প্রথমে মূল ভাব এই কথাটা লেখার দরকার নাই, কিন্তু মূল ভাবটা লিখতে হবে। এখানে বলা হয়েছে মূল ভাব অনুচ্ছেদটি 1 থেকে 3 লাইনের মধ্যে লিখতে হবে। প্রশ্নে উল্লেখিত লাইনটি পুনরাবৃত্তি না করে একটু ভিন্নভাবে লিখতে হবে। যেমন ধরো যে বলা হয়েছে ভোগেই সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ, বা ধরো বলা হয়েছে জ্ঞানহীন মানুষ পশুর চেয়ে অধম। সো এই কথাটা আবার রিপিট করার দরকার নাই। জ্ঞানহীন মানুষ কিভাবে পশুর চেয়ে অধম, এইটার একটু মূল ভাব তোমরা হচ্ছে লিখে দিবে আর কি। তারপরে আমাদের লিখতে হবে হচ্ছে তোমার সম্প্রসারিত ভাব, বিষয়টি বিস্তারিতভাবে এখানে ব্যাখ্যা করতে হবে। বাক্য বা শব্দের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আমি আমরা আমার মতে এই বিষয়গুলো পরিহার করতে হবে, অর্থাৎ ওই উক্তিটি কিন্তু তোমার না, এই জন্য আমি আমরা আমার পরিহার করতে হবে। কিন্তু দিল্লিপিতে আমি আমার এগুলো হচ্ছে লিখতে হবে। কবি বুঝিয়েছেন, কবির মন্তব্যে এগুলো লেখা যাবে না। কোনো উক্তি বা ইংরেজি কোটেশন তুলে ধরার প্রয়োজন নয়, অর্থাৎ তুমি যদি উক্তি বা কোনো একটা কোটেশন দাও ওটার আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে। ওকে, সো এই তো। তারপরে হচ্ছে মন্তব্য 1 থেকে 2 লাইনে যেন শেষ হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এতক্ষণে যে ভাব সম্প্রসারণটি লিখলাম তা যে সঠিক আছে এই বিষয়টা এখানে বলবেন আর কি, এই বিষয়টা লিখতে হবে। ওকে, আর 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে ভাব সম্প্রসারণটা লিখে শেষ করতে হবে। একটা উদাহরণ দেখব যে অতৃপ্তি অসুখের মূল। ভাব সম্প্রসারণ লেখার সময় এরকম একটা শিরোনাম দিতে হবে আর কি। তারপরে লেখা হয়েছে এই যে 3টা স্টেপে লেখা হয়েছে। প্রথমে হচ্ছে মূল ভাব, কিন্তু এই যে মূল ভাব এই কথাটা হচ্ছে লেখার দরকার নাই। মূল ভাব হচ্ছে এতটুকু লিখছে। তারপরে হচ্ছে সম্প্রসারিত ভাব, এটা হচ্ছে বড় প্যারা হবে। আর মন্তব্য এটা হচ্ছে তোমার ছোট একটা প্যারা হবে। এইভাবে হচ্ছে 3টা স্টেপে ভাব সম্প্রসারণ লিখতে হবে। যে কোনো পৃষ্ঠা থেকেই শুরু করা যাবে, সমস্যা নাই। প্যারাগ্রাফ স্টাইলে লিখতে হবে, কিন্তু একটু প্যারা করে লিখতে হবে, অর্থাৎ 3টা প্যারা করে লিখতে হবে। এই তো। এবার আসো হচ্ছে তোমার 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে থাকবে সংলাপ এবং ক্ষুদে গল্প। প্রথমে হচ্ছে আমরা সংলাপ লিখব। সংলাপ কিভাবে হচ্ছে আমাদের লিখতে হবে আর কি। সংলাপের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়লগ বা কনভারসেশন। সংলাপের আবেদনক অর্থ হচ্ছে আলাপ। আলাপ বলতে যে কোনো আলাপ নয়, নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে আলাপ। আমরা অন্যভাবে বলতে পারি 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে যে পারস্পরিক কথাবার্তা হয় তাকেই হচ্ছে আলাপ বলে। অর্থাৎ বাল্যবিবাহ নিয়ে আমি আমার বন্ধু কথা বলছি, বাল্যবিবাহের দোষগুণ নিয়ে কথা বলছি। সো এই বিষয়টা হচ্ছে আমি আর আমার বন্ধুর সংলাপ। কি বিষয়ে সংলাপ হইলো? তোমার বাল্যবিবাহ বিষয়ে সংলাপ। আবার ধরো হচ্ছে তুমি ক্লাসে তুমি আর তোমার স্যার বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছে, এটা একটা সংলাপ। সো এইগুলো হচ্ছে সংলাপ, অর্থাৎ ডায়লগকে হচ্ছে সংলাপ বলা হয়। ইংরেজিতে ডায়লগ, বাংলাতে হচ্ছে সংলাপ। সংলাপ লেখার অবশ্যই কিছু নিয়মকানুন আছে আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে প্রশ্ন অনুসারে একটা শিরোনাম তৈরি করতে হবে, অর্থাৎ যে বিষয়টা সংলাপ লিখতে বলা হয়েছে সেই বিষয়ে শিরোনাম তৈরি করতে হবে। শিরোনামের নিচে দাগ দিতে পারেন, ঠিক আছে, একটা দাগ দিতে পারো। যদি আপনার নাম বা বন্ধুর নাম দেওয়া থাকে ওই নামই ব্যবহার করতে হবে। নাম না দেওয়া থাকলে পছন্দ মতো নাম দিতে পারবেন। ইংরেজিতে হাই হ্যালো দেওয়া যাবে না। বাংলাতে শুভ সকাল, শুভ সন্ধ্যা এই বিষয়গুলো দিতে হবে, অর্থাৎ ইংরেজিতে কোনো ওয়ার্ডই নিয়ে আসা যাবে না। তুই বলা যাবে না, তোমার একদম বন্ধু হলেও তুই বলা যাবে না, তুমি সম্বোধন করবা, মানে একটু সাবলীল ভাষা বা ভালো ভাষা তোমাদের হচ্ছে ব্যবহার করতে হবে। সম্মানীয় ব্যক্তি হলে আপনি ব্যবহার করতে হবে, অর্থাৎ স্যারের সাথে সংলাপ হলে আপনি ব্যবহার করতে হবে। প্রশ্নে যে বিষয় নিয়ে সংলাপ লিখতে বলা হয়েছে সেই বিষয়ে লিখতে হবে। অপ্রাসঙ্গিক বিষয় লিখে খাতা পড়ানো যাবে না, অর্থাৎ বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা আসলে ওই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার বিষয়গুলো নিয়ে তোমাকে হচ্ছে লিখতে হবে। বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না। তোমার হচ্ছে ওই যে তোমার বিদেশি শব্দ, ধর যে কোনো একটা
কি দর্শনীয় স্থানে বেড়াইতে গেছো, তারপরে লিখলা যে ওয়াও প্লেসটা কি জোস, প্লেসটা খুব বিউটিফুল, এইভাবে হচ্ছে লেখা যাবে না আমার। তারপরে কি তোমার ফিলিংস শেয়ার করছো বা অনুভূতি শেয়ার করছো, অনুভূতি ব্যক্ত করছো, ওই সময় লেখা যাবে না আমার ওয়াও লেগেছে, গুড লেগেছে, এই বিষয়গুলো কিন্তু লেখা যাবে না। ইংরেজি কোনো ওয়ার্ড বাংলাতে নিয়ে আসা যাবে না। পরীক্ষায় খাতায় আমি হচ্ছে এরকম করছিলাম, তোমার হচ্ছে যখন অর্ধবার্ষিক না ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়, সংলাপ লিখতে বলা হয়েছে, আমি তো ধুমাইয়া লিখছি আরও নিজেকে কুল রাখতে, মানে ছাড় যেন মনে করে না ছেলেটা ইংলিশ পড়ে, আমি তো ধুমাইয়া বাংলা ইংলিশ হচ্ছে মিক্সড করে লিখছি। স্যার আমাকে ডাকার পরে আমাকে সুন্দরভাবে এই বিষয়টা বুঝাই দিল, যেহেতু হচ্ছে তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা ছিল, কিছুই বলে নাই আমাকে, সুন্দরভাবে হচ্ছে বুঝিয়ে দিল আর কি, যে এটা ইংরেজি ওয়ার্ড নিয়ে আসা যাবে না, এইভাবে লিখতে হবে, বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না, তবে কিছু মিশ্রিত শব্দ যেমন চেয়ার, টেবিল, কম্পিউটার এইসব ব্যবহার করা যাবে। এইগুলো হচ্ছে তোমার বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য এগুলো ব্যবহার করতে পারবা, সমস্যা নেই। কথা বলার সময় নানা রকম অভিব্যক্ত হয়, এগুলো হচ্ছে বন্ধনীতে প্রকাশ করতে পারবা, যেমন হেসে, রেগে গিয়ে, অবাক হয়ে, এগুলো তুমি চাইলে বন্ধনীর মধ্যে প্রকাশ করতে পারো। পুরো সংলাপটি 12 থেকে 14 লাইন হবে আর 2 থেকে 3 পৃষ্ঠা লেখা উচিত। আই হোপ বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপরে হচ্ছে সংলাপ লেখার নিয়ম, এই তো প্রথমে হচ্ছে আরও কিছু নিয়ম দেওয়া হয়েছে, যে পরিচয় পর্ব শুভেচ্ছা বিনিময় বড় করা যাবে না, পরিচয় পর্ব যেন ছোট হয়, ঠিক আছে, শুভ সকাল দিছো বা শুভ দুপুর দিছো বা শুভ বিকাল দিছো, তারপরে হচ্ছে শুরু করে দিবা আল্লাহর হস্তে সংলাপ লেখা। বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো, যেটা বলছিলাম, একটা সুন্দর করে শিরোনাম দিয়ে দিবা যে বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। সবুজ, কেমন আছো হিরো, কোথায় যাচ্ছ, প্রথমেই কিন্তু প্রশ্ন দিয়ে শুরু করছে, শুভ সকাল মুভ সকাল কোনো কিছু তারা দেয় নাই, প্রথমেই প্রশ্ন। কয়েকটা হচ্ছে বই থেকে পড়ে নিও, তাহলে ভালোভাবে বুঝে যাবে। হিরক, আমি ভালো আছি, একটু বইমেলায় যাচ্ছি, কনভারসেশন কিন্তু শুরু হয়ে গেছে। সবুজ, বইমেলায় গিয়ে কী করবে, বই দেখবো, বই কিনবো, এই তো। তারপরে হচ্ছে এভাবে শুরু করে দিলে, একটা প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে, একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে, এই তো। সংলাপের শেষটা হবে আলোচ্য বিষয়ের উপসংহারের মতো। শেষ সংলাপের পরে আর কোনো শেষ সংলাপের পরে আর কিছু বলার থাকবে না আর কি, যেমন এখানে বলা হয়েছে, সবুজ, তোমার কথা শুনে মনে হচ্ছে বই কিনতে আমারও অবশ্যই বইমেলায় যাওয়া উচিত। হিরক, তাহলে চলো আমরা দুই বন্ধু আজকে বইমেলায় যাই। সবুজ, ঠিক আছে তাহলে চলো। হিরক বলছে চলো। দেখো এখানে কিন্তু শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো তোমার কি বাক্য আসার সম্ভাবনা আছে, তোমার হচ্ছে লাইন আসার সম্ভাবনা আছে নাই, কিন্তু এখানেই হচ্ছে কি এন্ড হয়ে গেছে। এবার আসে হচ্ছে খুদে গল্প, তবে এখান থেকে তোমরা হচ্ছে সংলাপটা অ্যান্সার করবা, খুদে গল্প অ্যান্সার করার দরকার নেই। তারপরে হচ্ছে আমি তোমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি খুদে গল্প কিভাবে লিখতে হবে। খুদে গল্পটা কিরকম, তোমার হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপারে যেমন হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি আসে, অনেকটা এরকমই বলতে হুবাহু এরকম। এখানে বলা হয়েছে ইংরেজি খুদে গল্পকে মিনি শর্ট স্টোরি বলা যেতে পারে, অনেকটা কমপ্লিটিং স্টোরির মতো। তবে ইংরেজিতে কমপ্লিটিং স্টোরিতে গল্পটি একটি পরিচিত গল্প দেওয়া থাকে যা সহজেই লেখা যায়, কিন্তু বাংলা খুদে গল্প লেখার সময় সবসময় পরিচিত গল্প নাও আসতে পারে। পরিচিত গল্প আসেই না, সবসময় হচ্ছে অপরিচিত গল্প আসে, অর্থাৎ কোনো একটা গল্পের 2-3 লাইন তুলে দেওয়া থাকবে, ওই গল্পটা আমাদের সুন্দরভাবে লিখতে হবে। তারপরে বলা হয়েছে অথবা পরিচিত কোনো গল্প আসলেও সেই কাহিনী পরিবর্তন করে নিজের সৃজনশীলতা দেখাতে পারলেও ভালো নাম্বার পাওয়া সম্ভব। অর্থাৎ এটা একটা ক্রিয়েটিভ স্টোরি। ধরো তুমি একটা ডিরেক্টর, তুমি নাটকের সংলাপ লিখছো বা একটা নাটক লিখছো, একটা গল্প লিখছো, নিজের হচ্ছে সৃজনশীলতা দিয়ে লিখে ফেলবা। খুদে গল্প লেখার কিছু নিয়ম কানুন আছে। গল্পটি লেখার পূর্বে চমৎকার একটা শিরোনাম দিয়ে দিতে হবে। গল্প তৈরি করার চেষ্টা করবে, নিজের সৃজনশীলতা দেখাবেন, যেটা বললাম তুমি হচ্ছে একদম ডিরেক্টর, মাহবুবুর রশিদ বান্না, কাজল অরফিন অমি, এগুলা তুমি হচ্ছে গল্প বানাইবা। তারপরে বলা হয়েছে গল্পের একটা প্রধান চরিত্র রাখুন যার মাঝে পাঠক বা পাঠিকা নিজেকে খুঁজে পায়। আবার হচ্ছে ডিরেক্টর হতে বললাম বলে বাংলা সিনেমার ঝন্টুর মতো ডিরেক্টর হয়ে না ভাই, অ্যাটলিস্ট ভালো ডিরেক্টর হয়েও যেন গল্পটা পড়ে আনন্দিত পায় আর কি, আনন্দিত হয় বা গল্পটা হচ্ছে উপভোগ করে। ওকে, তারপরে বলা হয়েছে গল্পের একটা প্রধান চরিত্র রাখুন। অবশ্যই গল্পের কিন্তু নায়ক থাকবে, আবার নায়িকাও থাকতে পারে। ওকে, পাঠিকা নিজেকে খুঁজে পায়, অর্থাৎ আমি হচ্ছে তোমার গল্পটা পড়ছি, আমি হচ্ছে পাঠিকা বা পাঠক, যেন আমি নায়ককে খুঁজে পায় আর কি। গল্পের নাটকীয় কিছু ঘটানোর চেষ্টা করুন, গল্পে একদম ধুমাইয়া নাটকীয় কিছু ঘটাই দিবা আর কি, সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, এরকম কিছু দিয়ে দিবা। ওকে, আবার যদি প্রেমের কোনো ঘটনা চলে আসে, একদম
কিভাবে জয় করছে নারীকে, এটা লিখে দিবা, সমস্যা নাই। তারপরে হচ্ছে প্রসঙ্গ থাকার চেষ্টা করবেন, একটি বিষয় থেকে অন্য কিছুতে চলে যাবেন না, অর্থাৎ গল্পের মধ্যে থাকার চেষ্টা করবা, ঠিক আছে? মানে বাংলা সিনেমার মতো আবার হজ বড়ল করে ফেলো না যদি লেখো আর কি। গল্প পড়ার শুরুতেই যেন পুরো বিষয়টা বুঝতে না পারে। মানে তুমি ধরো যে একটা নাটক লিখছো, নাটকে তুমি কিন্তু একদম ফিনিশিং পর্যন্ত তোমাকে দেখতে হবে, না হলে তুমি বুঝতে পারবা না যে আসলে এই গল্পটা কোন দিক থেকে কোথায় যাচ্ছে। আর এমনভাবে লিখো না যেন হচ্ছে 2-3 লাইন পড়ে বোঝা যায়, ঠিক আছে? তাহলে কিন্তু নাম্বার দিবে না। 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে খুদে গল্প লিখতে হবে। আই হোপ তোমরা হচ্ছে বুঝছো। ওকে, তারপর একটা দেওয়া হয়েছে প্রদত্ত গল্প সংকেত অনুসরণে একটি খুদে গল্প রচনা করো। ওকে, গল্প সংকেতে কি বলা হয়েছে? ইচ্ছা থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গ্রামের মেয়ে সুমনার। ইচ্ছা থাকলে উপায়, তাহলে অবশ্যই সে ভালো কিছু করছে লাইফে, ঠিক আছে? তোমার মতো করে একদম মনের মাধুরী মিশায়া গল্পটা লিখে দিবা। ওই যে বলছিলাম একটা শিরোনাম দিতে হবে, দেওয়া হয়েছে ইচ্ছে থাকলে উপায় হয়, শিরোনামের নিচে এরকম হচ্ছে টান দিয়ে দিবা, একটা ছোট করে দিলাম। আবার মেয়েদের মতো হচ্ছে ডিজাইন, আপাদের মতো এরকম হচ্ছে ডিজাইন মারার দরকার নাই, ঘর টর ফুল আঁকান স্টার মিস্টার এইভাবে আঁকা বাঁকা নদীর ঢেউ খেলানোর দরকার নাই। ওকে, তো তারপরে বলছি ইচ্ছা থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গায়ের মেয়ে সুমনা, এক অদম্য মেধাবী এবং পরিশ্রমী এই মেয়ে। তারপরে লিখে দিবা তাকে বিসিএস ক্যাডার বা ডাক্তার বানাই দিলাম। এই তো মোটামুটি এইভাবে একটা লিখলেই শেষ হয়ে যাবে আর কি। অলরাইট, এবার আমরা দেখবো হচ্ছে রচনা লেখার নিয়ম, রচনা কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে দেওয়া হয়েছে কত পৃষ্ঠা লিখতে হবে। রচনাতে যেহেতু তোমাদের 20 মার্ক থাকে, এই জন্য রচনাটা একটু বড় করে লিখতে হবে। তুমি যদি মোটামুটি 15 থেকে 18 পাইতে চাও, তাহলে তোমাকে 14 থেকে 18 পৃষ্ঠা লিখতেই হবে, অর্থাৎ 7 থেকে 9 পেজ এর মধ্যেই তোমাকে রচনাটা লিখতে হবে। সর্বোচ্চ হচ্ছে 20 পৃষ্ঠা, মানে এই দিক ওই দিক দিয়ে 10 পেজ, সর্বনিম্ন হচ্ছে 7 পেজ, 14 পৃষ্ঠা। সেইভাবে যদি তুমি লিখতে পারো তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের হচ্ছে রচনা হবে, আর রচনাতে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। কতগুলো পয়েন্ট দেওয়া উচিত? রচনাতে হচ্ছে তোমার 20 মার্কের জন্য অনেকে 20টা পয়েন্ট দেয়, আবার অনেকে তার বেশি পয়েন্ট দেয়। আসলে এভাবে পয়েন্ট দেওয়ার দরকার নাই। ধরো যে রচনা আসছে অর্ধভাষায় বা রচনা আসছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ওই রচনাতে যতগুলো পয়েন্ট দিলে ভালো হবে, আর যে পয়েন্টগুলো দেওয়া বাধ্যতামূলক বা দিতেই হবে এরকম কিছু, সো ওই পয়েন্টগুলো সুন্দরভাবে লিখলেই হয়ে যাবে। 20 নাম্বারের জন্য 20টা পয়েন্ট দেওয়ার দরকার নাই বা তার অধিক দেওয়ার দরকার নাই, যে কয়েকটা পয়েন্ট দিলে ভালো হবে ওই কয়েকটাই দিবা। তবে চেষ্টা করবা হচ্ছে 12 থেকে 14 প্লাস পয়েন্ট দেওয়ার জন্য। অথবা তুমি যদি ধরো হচ্ছে কোনো একটা রচনা আসলে, ধরো বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে, এই ধরনের রচনা অনেক বড়ভাবে লেখা যায়। ধরো যে তুমি পয়েন্ট বেশি দিলা, কোটেশন করে লিখলা, প্যারা করে সুন্দর করে 20টা পয়েন্ট দিলা বা 16 থেকে 18টা পয়েন্ট দিলা, তাহলে রচনাতে ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। অথবা পয়েন্টের প্যারাগুলো যদি বড় হয়, তাহলে তোমাকে ওই 10 থেকে 15টা বা 16টা এর মধ্যেও রাখলেও হবে। আর যদি পয়েন্টের প্যারাগুলো অর্থাৎ কোটেশনগুলো ছোট হয় বা ছোট করে লেখো, তাহলে একটু বেশি পয়েন্ট দিয়ে লিখবা। মোটামুটি বুঝছো বিষয়টা? পয়েন্ট দিয়ে লিখতে না পারলে প্যারা করে লেখা যাবে, এই ক্ষেত্রে কোনো মার্ক কাটবে না। তুমি যদি পয়েন্ট দিতে না পারো, পয়েন্ট বানাইতে পারতেছো না বা কম পয়েন্ট আছে, যদি না দিতে পারো বেশি পয়েন্ট, তাহলে তুমি পয়েন্ট ছাড়াই লিখতে পারো। পয়েন্ট ছাড়াও প্যারা করে রচনা লেখা যাবে, এই ক্ষেত্রে কোনো মার্ক কাটবে না। যদি তুমি ওইভাবেও সুন্দর করে লিখতে পারো তাহলে ভালো মার্ক পাবা। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে কোন কোন বিষয়ের উপর নাম্বার নির্ভর করে। আসলে ওইভাবে কোনো বিষয়ের উপরই নাম্বার নির্ভর করে না। তুমি যদি পুরো রচনাটা সুন্দর করে লিখতে পারো, যে কোনো রচনাই যদি ভালোভাবে লিখতে পারো, তাহলে তুমি ভালো মার্ক পাবা। তবে কিছু বিষয়তে আছে, যেমন হচ্ছে তোমাকে, মানে তুমি রচনা লিখছো 14 থেকে 18 পৃষ্ঠার মধ্যে, সেই 14 থেকে 18 পৃষ্ঠা কিন্তু স্যার কখনোই পড়বে না বা পড়া সম্ভব না। একটা টিচার 1200-1500 খাতা কাটে, সেই ক্ষেত্রে স্যার তোমার ভূমিকাটা দেখবে, আর ভূমিকাটাই এত সুন্দর করে লিখতে হবে, মানে স্যারকে ভূমিকা দিয়েই ক্রাশ খাওয়াইতে হবে আর কি, যেন স্যার ভূমিকা দিয়ে তোমাকে জাজ করে ফেলে যে তুমি হচ্ছে ভালো লিখছো মাঝখানে, আর শেষে উপসংহারটা ভালোভাবে লিখবা। শেষে অবশ্য 7 নম্বরে দেওয়া হয়েছে ভূমিকা উপসংহার সুন্দরভাবে লিখতে হবে।
তারপর আর একটা বিষয় বলা হয়েছে গোছানো লেখা। ধরো যে শীতের সকাল রচনাটা আসছে, একটা কবিতা দিয়ে শুরু করলা, বা স্বদেশ প্রেম আসছে, একটা কবিতা দিয়ে শুরু করলা, অধ্যবসায় আসছে, একটা কবিতা দিয়ে শুরু করলা, দেন হচ্ছে অধ্যবসায় সম্পর্কে সংক্ষিপ্তে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভূমিকাতে দিলাম। সো যেটা বললাম, ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ, ভূমিকা দিয়ে স্যারকে ক্রাশ খাওয়াইতে হবে, ভূমিকার উপরেই তোমার রচনার নির্ভর করবে। আর সুন্দর করে সব কিছু গুছিয়ে লিখবা, কোটেশন কোটেশন অর্থাৎ প্যারা প্যারা দিয়ে লিখতে হবে আর কি, এই তো। আর যেটা বললাম, ভূমিকা উপসংহারের গুরুত্ব অপরিসীম, এটা সুন্দরভাবে লিখতে হবে। এই তো, এই রচনা লেখার মোটামুটি তোমার সামারি ছিল। তুমি 14 থেকে 20 পৃষ্ঠা বা 18 পৃষ্ঠার মধ্যে লিখবা, এদিক ওদিক দিয়া, মানে অর্থাৎ 7 থেকে 10 পেজ এর মধ্যে লিখবা। পয়েন্ট তুমি যতগুলো দিতে পারো, এই তো। আর হচ্ছে পয়েন্ট না দিয়ে লিখতে পারলেও হবে, আর গুছিয়ে লিখতে হবে। ভূমিকার উপসংহারটা অনেক সুন্দর করে লিখতে হবে, তাহলে রচনাতে ভালো মার্ক পাওয়া যাবে।